আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি দেশের বর্তমানে পরিস্থিতিতে আপনারা সবাই অবশ্যই ভালো আছেন। মানুষ যখন ক্ষমতার মসনদে বসে তখন তার প্রথম যে জিনিসটি লোপ পায় তা হলো স্মৃতিশক্তি। আর দ্বিতীয় যে জিনিসটি সে স্বেচ্ছায় হারায় সেটি হলো তার দৃষ্টিশক্তি। ক্ষমতার এক অদ্ভুত মোহ আছে যা মানুষকে খুব দ্রুত ভুলিয়ে দিয়ে সে কোথা থেকে এসেছে আর কি বলে সে এই সিংহাসনে বসেছিল। এই যে ধরুন, একটা সময় যারা রাতের ভোটের সমালোচনা করত, যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের বিরুদ্ধে গলা ফাটাতো, ক্ষমতার স্বাদ পাওয়ার পর তারা নিজেরাই কিন্তু সেই একই পথে হাঁটতে শুরু করেছে। বরঞ্চ ক্ষেত্র বিশেষে দেখা যাচ্ছে তারা যেন আগের সবকিছুকে ছাড়িয়ে যেতে চাইছে। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তের এই আলোচনায়। আজ আমরা আসলে কোনো রটনা নিয়ে কথা বলবো না। কথা বলবো একেবারে চোখের সামনের কিছু ঘটনা দিয়ে। যে ঘটনাগুলো নীরবে কিন্তু আমি মনে করি অত্যন্ত গভীরভাবে বাংলাদেশের আগামী দিনের যে রাজনীতি, সেই রাজনীতির গতিপথ অনেকটা নয় অনেক বেশি নির্ধারণ করে দিচ্ছে। একটু খেয়াল করে দেখুন, গত ২৯ ও ৩০ এপ্রিল ঢাকা আইনজীবী সমিতি বা ঢাকা বারের যে নির্বাচনটি হয়ে গেল তা নিয়ে সাধারণ মানুষের হয়তো খুব একটা, আমি মনে করি, মাথা ব্যথা থাকার কথা নয়। কারণ এটি একটা পেশাজীবীদের নির্বাচন। কিন্তু এই নির্বাচনটি আমাদের দেশের সামগ্রিক রাজনৈতিক চেহারার এমন একটি বিভৎস রূপ উন্মোচন করেছে যা দেখে শিউরে উঠতে হয়। ঢাকা বারে মোট ভোটার সংখ্যা ছিল ২১,৭৩১ জন। একটি বিশাল সংখ্যা, তাই না? কিন্তু আপনি শুনলে অবশ্যই অবাক হবেন, ব্যালট বাক্সে ভোট পড়েছে মাত্র ৭,০৬৯টি। অর্থাৎ প্রায় ৩৩% মানুষ ভোট কেন্দ্রে গিয়েছে। আর বাকি ৬৭% মানুষ এই নির্বাচনকে পুরোপুরি বর্জন করেছেন। প্রশ্ন হচ্ছে, কেন নির্বাচন বর্জন করলেন তারা? এখানে কারণটা কিন্তু খুব পরিষ্কার। এই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত কোনো প্রার্থীকে অংশ নিতেই দেওয়া হয়নি। প্রথমত তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে। কাউকে কাউকে শারীরিক লাঞ্ছনার শিকার হতে হয়েছে। আবার কাউকে না কাউকে পুলিশের ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরিয়ে দেওয়া হয়েছে। একটা পেশাজীবী সংগঠনের নির্বাচনে যখন এমন নগ্ন হস্তক্ষেপ হয় তখন কিন্তু সেটা আর শুধু ওই সংগঠনের ভেতরে সীমাবদ্ধ থাকে না, সেটা একটা জাতীয় রূপ লাভ করে। সুপ্রিয় দর্শক, এখন প্রশ্ন হচ্ছে, এই যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, এতে আসলে ক্ষতিটা কার হলো আর লাভটাই বা কার হলো? দেখুন, যারা ভাবছেন ঢাকা বারে সবগুলো পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বা নামমাত্র প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়ে বর্তমান শাসক গোষ্ঠী বা বিএনপি খুব বড় একটা বিজয় হাসিল করেছে, তারা আসলে রাজনীতির অ আ ক খ পর্যন্ত বুঝেন না। রাজনীতির মাঠে সব বিজয় কিন্তু বিজয় নয়। কিছু বিজয় আসলে চূড়ান্ত পতনের রসনের সংকেত। একটু গভীরভাবে ভাবলে আপনি এই বিষয়টা বুঝতে পারবেন। এই ঢাকা বারের নির্বাচন এবং এই যে জোর করে জেতার উল্লাস, এটি আসলে আওয়ামী লীগের জন্য একটি বিশাল রাজনৈতিক পুঁজি তৈরি করে দিচ্ছে। দেখুন সুপ্রিয় দর্শক, আওয়ামী লীগ কিন্তু আজকে মাঠে নেই। তাদের কোনো দৃশ্যমান নেতৃত্ব নেই। রাজপথে কোনো মিছিল নেই। কিন্তু তাদের এই অনুপস্থিতিটাই এখন তাদের সবচেয়ে বড় শক্তিতে পরিণত হয়েছে। সেটা বাংলাদেশের রাজনীতি খেয়াল করলেই আপনি বুঝতে পারবেন। এই যে ৬৭% ভোটার ভোট দিতে গেলেন না, এই নীরবতাটা কি আপনি শুনতে পাচ্ছেন? এই নীরবতা কোনো সাধারণ নীরবতা নয়। এটি হলো ক্ষোভের নীরবতা। এটি হলো চরম অনাস্থার নীরবতা। মানুষ যখন প্রতিবাদ করতে পারে না, তখন কিন্তু তারা নীরব হয়ে যায়। আর এই নীরবতা যখন ব্যালট বাক্সে প্রতিফলিত হয়, তখন বুঝতে হবে ভেতরে ভেতরে একটা বিশাল রক্তক্ষরণ চলছে। বর্তমান সরকার হয়তো ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের মতো এই পেশাজীবী নির্বাচনটিতেও নিজেদের একচ্ছত্র আধিপত্য কায়েম করার খুব আত্মতৃপ্তিতে ভুগছে। তারা হয়তো ভাবছে, মাঠ তো ফাঁকা, আমরা যা খুশি তাই করতে পারি।
কিন্তু তারা আসলে ভুলে যাচ্ছে এই ফাঁকা মাঠেই জনমতের এক নীরব বিপ্লব ঘটে যাচ্ছে, যারা পুরো রাজনৈতিক ফায়দাটা নিতে যাচ্ছে তারা বর্তমান সময় হাবুডুবু খাচ্ছে। আর দিন শেষে পুরো ফায়দাটা আওয়ামী লীগ নিচ্ছে। আপনারা হয়তো ভাবতে পারেন, দেশের ভেতরের এই ছোটখাটো অনিয়ম বা পেশাজীবী সংগঠনের নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহলের কি বা আসে যায়। কিন্তু এখানেই আসলে বর্তমান নীতি নির্ধারকেরা সবচেয়ে বড় ভুলটি করেছেন। ঢাকা বারের এই নির্বাচন কিন্তু আর কেবল ঢাকার গণ্ডিতে সীমাবদ্ধ নেই। ইউরোপের ৪৬টি দেশের প্রায় ১০ লক্ষ আইনজীবীর প্রতিনিধিত্বকারী সর্বোচ্চ সংগঠন সিসিবিই বা কাউন্সিল অফ বার্ডস অ্যান্ড ল সোসাইটিজ অফ ইউরোপ সরাসরি বাংলাদেশের সরকার প্রধানের কাছে একটি কড়া চিঠি পাঠিয়েছে। একটু চিন্তা করে দেখুন, ইউরোপের ১০ লক্ষ আইনজীবীর একটি সংগঠন যখন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে চিঠি লেখে, তখন সেই চিঠির ওজন কতটা আসলে ভারী হতে পারে। সেই চিঠিতে তারা কিন্তু কোনো রাগঢাক করেনি। তারা স্পষ্ট ভাষায় বলেছে, ঢাকা বার, সুপ্রিম কোর্ট বার এবং ময়মনসিংহের মতো বিভিন্ন জেলা বারে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদেরকে যেভাবে মনোনয়ন জমাদানে বাধা দেওয়া হয়েছে, ফ্যাসিস্টদের সহযোগী ট্যাগ লাগিয়ে যেভাবে তাদের নির্বাচন থেকে দূরে রাখা হয়েছে, তা চরম বৈষম্যমূলক। তারা জাতিসংঘের নীতিমালার ১৬, ১৭, ১৮ এবং ২৩ নম্বর ধারা উল্লেখ করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে কিভাবে বাংলাদেশে আইনজীবীদের অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে। শুধু তাই নয়, তারা এই পুরো প্রক্রিয়ার একটি সুষ্ঠু তদন্ত দাবি করেছে। এখন একটু সমীকরণটা মিলিয়ে দেখুন। বর্তমান সরকার যে নৈতিক ভিত্তির উপর দাঁড়িয়ে আওয়ামী লীগের গত ১৬ বছরের শাসনকালকে প্রশ্নবিদ্ধ করত, সেই নৈতিক ভিত্তিটা কি আর অবশিষ্ট আছে? আওয়ামী লীগকে স্বৈরাচার বলে, ফ্যাসিস্ট বলে যারা ক্ষমতার মসনদে বসেছে, তারা মাত্র কয়েক মাসের ব্যবধানে নিজেরাই যখন সেই একই ফ্যাসিবাদী আচরণ করতে শুরু করে, তখন সাধারণ মানুষ কিন্তু তুলনামূলক বিচার করতে শুরু করে। মানুষ এখন ভাবছে, এই যদি হয় পরিবর্তনের নমুনা, তাহলে আগের ব্যবস্থায় কি ভালো ছিল না? এই যে মানুষের মনে একটা আক্ষেপ, একটা হতাশা তৈরি হচ্ছে, এটাই হলো আওয়ামী লীগের জন্য আমি মনে করি সবচেয়ে বড় লাভ। দেখুন সুপ্রিয় দর্শক, আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার বদলে বর্তমান সরকার তাদেরকে প্রশাসনিক এবং পেশি শক্তি দিয়ে নির্মূল করার যে পথ বেছে নিয়েছে, তাতেই আওয়ামী লীগের প্রতি মানুষের এক ধরনের প্রচ্ছন্ন সহানুভূতি কিন্তু তৈরি হচ্ছে। একটা রাজনৈতিক দলকে যখন অন্যায়ভাবে সব জায়গা থেকে কোণঠাসা করা হয়, তখন সেই দলের সাধারণ সমর্থক তো বটেই, এমনকি নিরপেক্ষ মানুষও তাদের প্রতি একটা সফট কর্নার অনুভব করতে শুরু করে। ঢাকা বারে আওয়ামী লীগের প্রার্থীদের নির্বাচন করতে না দিয়ে বর্তমান শাসক গোষ্ঠী মূলত প্রমাণ করে দিল যে তারা আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতেও ভয় পায়। আর এই ভয়ের বহিঃপ্রকাশই হলো এই একতরফা বারের নির্বাচন। সুপ্রিয় দর্শক, আমাদের বুঝতে হবে সুপ্রিম কোর্ট বার বা ঢাকা বার কোনো রাজনৈতিক অঙ্গ সংগঠন নয়। এখানে আইনজীবীরা আসেন তাদের পেশাগত উৎকর্ষ সাধনের জন্য। এখানে যখন কাউকে রাজনৈতিক ট্যাগ লাগিয়ে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয়, তখন তা শুধু গণতন্ত্রের নয়, বরং সভ্যতার চরম অবমাননা। আজকে যারা ক্ষমতার দম্ভে টিনের চশমা পরে আছেন, যারা ভাবছেন এই ক্ষমতা চিরস্থায়ী, তারা আসলে ইতিহাসের পাতা থেকে কোনো শিক্ষাই আমি মনে করি গ্রহণ করেননি। ইতিহাস কিন্তু সাক্ষ্য দেয়, মানুষের ভোটাধিকার হরণ করে, মানুষের মত প্রকাশের পথ রুদ্ধ করে কোনো শক্তি পৃথিবীতে বেশি দিন কিন্তু টিকে থাকতে পারেনি। সুপ্রিয় দর্শক, বিএনপি এবং তাদের মিত্ররা হয়তো ভাবছে প্রশাসন তাদের হাতে, আইন তাদের হাতে, সুতরাং তারা যা খুশি তাই করতে পারে।
কিন্তু তারা এটা বুঝতে পারছে না যে এই যে একের পর এক একতরফা নির্বাচন, এই যে বিরোধী মতকে দমনের মহোৎসব, এগুলো আসলে আওয়ামী লীগের জন্য একটি অত্যন্ত উর্বর রাজনৈতিক মাটি এই দেশে প্রস্তুত করছে। আওয়ামী লীগকে যখন আর কষ্ট করে প্রমাণ করতে হচ্ছে না যে তারা কতটা জনপ্রিয় ছিল, বর্তমান সরকার তাদের নিজেদের অপকর্ম দিয়েই প্রমাণ করে দিচ্ছে যে তারা আওয়ামী লীগের চেয়েও কতটা বেশি অসহিষ্ণু এবং অগণতান্ত্রিক। আজকে ঢাকা বারের নির্বাচনে ৩৩% ভোট পড়েছে। গত ১২ই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনেও কিন্তু আমরা মোটামুটি এমনটাই দেখেছি। সেখানেও ভোট পড়েছিল মাত্র ২৫ থেকে ৩০%। এই যে বিপুল সংখ্যক মানুষ ভোট কেন্দ্রে যাওয়া থেকে বিরত থাকছে, এটি কি শুধু নির্বাচন ব্যবস্থার প্রতি অনাস্থা, নাকি এটি বর্তমান শাসক গোষ্ঠীর প্রতি এক বিশাল নীরব চাপেটাঘাত? এই নীরবতা যদি একদিন সরব হয়ে ওঠে, তবে তার পরিণতি কি হবে সেটি কি বর্তমান নীতি নির্ধারকেরা একবারও কোনোভাবে ভেবে দেখার চেষ্টা করেছেন? দর্শক, রাজনীতিতে একটা কথা আছে, প্রতিপক্ষকে কখনো একেবারে খাদের কিনারায় ঠেলে দিতে নেই। কারণ তখন তার ঘুরে দাঁড়ানো ছাড়া আর কোনো উপায় থাকে না। আজকে আওয়ামী লীগকে যেভাবে প্রতিটি জায়গা থেকে মুছে ফেলার একটা আপ্রাণ চেষ্টা চলছে, এটি মূলত আওয়ামী লীগের জন্য শাপে বর হয়ে দাঁড়াচ্ছে। দর্শক, মানুষের মনস্তত্ত্ব বড় অদ্ভুত। মানুষ কিন্তু সবসময় মজলুমের পক্ষে দাঁড়াতে পছন্দ করে। আজকে আওয়ামী লীগ যখন ক্ষমতার বাইরে থেকে, রাজনীতির বাইরে থেকে এই ধরনের দমন পীড়নের শিকার হচ্ছে, তখন সাধারণ মানুষের কাছে তারা কিন্তু ধীরে ধীরে একটা সহানুভূতিশীল জায়গা তৈরি করে নিচ্ছে। আর অন্যদিকে যারা ক্ষমতায় বসার পরই এই ধরনের দমন পীড়ন চালাচ্ছেন, তারা মানুষের কাছে কিন্তু ক্রমশ এক কথায় স্বৈরাচারী হিসাবে চিহ্নিত হচ্ছেন। সুপ্রিয় দর্শক, ইউরোপীয় ইউনিয়নের আইনজীবীদের ওই চিঠির পর আন্তর্জাতিক অঙ্গনেও কিন্তু এই সরকারের গ্রহণযোগ্যতা নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন তৈরি হলো। যে সরকার আন্তর্জাতিক সমর্থন নিয়ে ক্ষমতায় টিকে থাকার স্বপ্ন দেখছে, তাদের জন্য এই চিঠি কিন্তু কোনো সাধারণ ব্যাপার নয়। এটি একটি স্পষ্ট বার্তা যে বিশ্বের নজর বাংলাদেশের উপর আছে, এবং এখানে যা হচ্ছে তা কোনোভাবেই আন্তর্জাতিক নিয়ম নীতির সাথে সঙ্গতিপূর্ণ হচ্ছে না। সুপ্রিয় দর্শক, পরিশেষে একটা কথা বলতে চাই, ক্ষমতার দম্ভ বড়ই ভয়ঙ্কর জিনিস। এটি মানুষকে কিন্তু অন্ধ করে দেয়, বধির করে দেয়। ঢাকা বারের নির্বাচন আমাদের সামনে যে রাজনৈতিক চিত্রটি তুলে ধরল, তা থেকে যদি বর্তমান সরকার শিক্ষা নিতে ব্যর্থ হয়, তবে তাদের ভবিষ্যৎ যে কতটা অন্ধকার তা হয়তো তারা কল্পনাও করতে পারছে না। আর এই পুরো প্রক্রিয়ায় বিনা পরিশ্রমে শুধু নীরব থেকে সবচেয়ে বেশি রাজনৈতিক ফায়দা যদি কেউ লুটে থাকে, তবে সেটি হলো বাংলাদেশ আওয়ামী লীগ। কারণ শাসক গোষ্ঠীর প্রতিটি ভুল পদক্ষেপ, প্রতিটি অগণতান্ত্রিক আচরণ আওয়ামী লীগের ফেরার পথটিকে শুধুই প্রশস্তই করছে না, বরং একটি অনিবার্য প্রয়োজনীয়তা হিসাবে মানুষের মনে গেঁথে দিচ্ছে। দেখুন, সময় বড়ই নিষ্ঠুর বিচারক। আসুন আমরা অপেক্ষা করি এবং দেখি সময়ের এই বিচার আমাদের আসলে কোথায় নিয়ে দাঁড় করায়। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, এই আলোচনা প্রসঙ্গে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কারণ আপনাদের কমেন্টস আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সেখান থেকে শিক্ষা অর্জন করি। আল্লাহ হাফেজ।